বিভিন্ন সোর্স থেকে যা জানা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইউরোপ আর ইসরায়েলের সম্পর্কে বেশ বড়সড় একটা পরিবর্তন আসছে। মানে সাম্প্রতিক কিছু ঘটনা আর রাজনৈতিক আলাপ আলোচনা কিন্তু সেদিকেই ইশারা করছে। চলুন তো পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই এই কথাটা একবার দেখুন, কি সাংঘাতিক। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটা চিঠি পাঠিয়েছেন, আর চিঠিতে ঠিক এই কথাটাই লেখা। এটা আসলে শুধু একটা চিঠি না, এটা একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত। তো এই চিঠির পেছনের ঘটনাটা কি? সত্যি বলতে এই চিঠিটা হাঙ্গেরির রাজনীতিতে যে একটা বিরাট ওলটপালট হয়ে গেছে, এটা তারই প্রতীক। ভাবুন একবার যে হাঙ্গেরি একসময় ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিল, সেখানেই কিনা আজ এসব ঘটছে। এই যে পাশাপাশি দুটো চিত্র, এটা দেখলেই কিন্তু হাঙ্গেরির বদলটা একদম পরিষ্কার বোঝা যায়। একদিকে ছিলেন ভিক্টর অরবান, যিনি ইসরায়েলকে এতটাই সাপোর্ট করতেন যে নেতানিয়াহুকে বাঁচানোর জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে নিজেদের নাম কাটিয়ে নিয়েছিলেন। আর এখন নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার ঠিক তার 180 ডিগ্রি উল্টো পথে হাঁটছেন। উনি নেতানিয়াহুকে দাওয়াত দিচ্ছেন বটে, কিন্তু সেই দাওয়াতটা আসলে গ্রেফতার করার জন্য পাতা একটা ফাঁদ ছাড়া আর কিছুই না। তার মানে হাঙ্গেরির এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। সোর্সগুলো বলছে এটা আসলে পুরো ইউরোপ জুড়ে বয়ে চলা একটা নতুন হাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েলকে নিয়ে বিভিন্ন দেশের বহু বছরের পুরনো নীতিগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে। আচ্ছা, এই যে পরিবর্তনের কথা বলছি, এটা কিন্তু শুধু রাজনৈতিক নেতাদের মধ্যেই আটকে নেই। চলুন দেখি কিভাবে ইউরোপের সাধারণ মানুষও এর অংশ হয়ে উঠেছে। সংখ্যাটা দেখুন একবার, 10 লক্ষ। এটা কোনো ছোটখাটো ব্যাপার না। ইউরোপীয় ইউনিয়নের 11টা দেশের 10 লক্ষেরও বেশি সাধারণ মানুষ একটা পিটিশনে সই করেছে। এটা একটা বিশাল নাগরিক আন্দোলনের প্রমাণ। আর তাদের দাবিটাও কিন্তু খুব পরিষ্কার। তারা চায় ইউরোপীয় ইউনিয়ন যেন ইসরায়েলের সাথে তাদের বহু পুরনো একটা অ্যাসোসিয়েশন চুক্তি আছে, সেটাকে আপাতত স্থগিত করে দেয়। এই চুক্তিটা কিন্তু ইসরায়েলের জন্য অর্থনৈতিক আর রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। তো সাধারণ মানুষের এই চাপের পর প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি হল? সোর্স রিপোর্ট বলছে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই হাই প্রোফাইল একটা মিটিংও হয়ে গেছে। এই হলো সেই বিখ্যাত চুক্তি যা নিয়ে এত কথা হচ্ছে। 1995 সালের এই অ্যাসোসিয়েশন অ্যাগ্রিমেন্টটাকেই বলা হয় ইইউ আর ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তি। সোর্স বলছে এটা যদি স্থগিত হয়ে যায় তাহলে ইসরায়েলের অর্থনীতি থেকে শুরু করে সামরিক সাহায্য সবকিছুতেই বড় একটা ধাক্কা লাগবে। প্রাতিষ্ঠানিক এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ছিল 21 এপ্রিলের লুক্সেমবার্গ মিটিংটা। বৈঠকের একটাই এজেন্ডা ছিল, ইসরায়েলের সাথে এই চুক্তিটা থাকবে নাকি থাকবে না। আলোচনাটা যে কতটা সিরিয়াস লেভেলে পৌঁছেছিল সেটা কিন্তু মিটিংয়ের অ্যাজেন্ডা দেখলেই বোঝা যায়। দেখুন, 3টা একদম সলিড প্রস্তাব নিয়ে কথা হয়েছে। প্রথমটা হলো হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগে চুক্তির আর্টিকেল 2 ব্যবহার করা। দ্বিতীয়ত, ইসরায়েলের ওপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা বা আর্মস এম্বার্গো জারি করা। আর 3 নম্বরটা ছিল অবৈধ বসতিতে তৈরি হওয়া জিনিসপত্রের ওপর ট্রেড ব্যান বা বাণিজ্য নিষেধাজ্ঞা আনা। এখন প্রশ্ন হলো, এই যে একটা পরিবর্তনের হাওয়া, এর পিছনে চালিকা শক্তি হিসেবে কারা কাজ করছে? সোর্স অনুযায়ী বেশ কিছু দেশ, বড় বড় সংস্থা আর অ্যাক্টিভিস্টরা একজোট হয়ে এই চাপটা তৈরি করছে। দেখুন, এই 4টা দেশ, স্পেন, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড আর বেলজিয়াম, এরাই কিন্তু আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের কাছে চুক্তিটা নতুন করে ভেবে দেখার জন্য প্রস্তাবটা জমা দিয়েছে। শুধু দেশগুলোই নয়, 60টিরও বেশি সংস্থা এই দাবির পেছনে সমর্থন জানিয়েছে। এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো নামকরা মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী সব ট্রেড ইউনিয়নও আছে। তার মানে ব্যাপারটা আর শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যেমন রাজনৈতিক নেতা, সাধারণ কর্মী, শ্রমিক সংগঠন, সবাই মিলে এই পরিবর্তনের জন্য এক হয়েছে। আর এটাই এই আন্দোলনকে একটা অন্য মাত্রা দিচ্ছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? বিভিন্ন দিক থেকে আসায় একটানা চাপ একটা বহু পুরনো ভূরাজনৈতিক সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। অর্থাৎ সোর্সগুলোর মূল বক্তব্য হল সাধারণ মানুষ, সরকার এবং বিভিন্ন সংস্থার এই সম্মিলিত চাপ সব মিলিয়ে ইউএস-ইসরায়েল সম্পর্ক এমন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। আর এটাই হয়তো একটা ঐতিহাসিক এবং এমনকি অপরিবর্তনীয় একটা পরিবর্তনের সংকেত দিচ্ছে। সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এত ঘটনা ঘটছে, এগুলো কি সত্যি একটা নতুন যুগের সূচনা করছে? ইউরোপ কি তার বহুদিনের পুরনো বন্ধু ইসরায়েলের দিক থেকে সত্যি সত্যিই মুখ ফিরিয়ে নিচ্ছে? উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।